বিসমিল্লাহির রহমানির রহিম। সকল শিক্ষার্থীকে ধন্যবাদ এবং সুপ্রভাত আজকের এই ক্লাসে অংশগ্রহণের জন্য। আজকে একটি নতুন বিষয়, সেটা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা নিয়ে আলোচনা করছি, যেটা তোমাদের কাছে ভালো লাগবে বলে আশা করছি। সেটা তোমাদের ভালো লাগার কথাও একটা, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে বিষয়ে তোমাদের প্রতি বছরই আসে, নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা। তোমরা অনেকে হয়তো করেছো, অনেকে করনি। আমি আমার মতো করে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। নগদ প্রাপ্তি জাবেদা হচ্ছে যে জাবেদায় সকল প্রকার নগদ প্রাপ্তি এবং ব্যাংকের মাঝে প্রাপ্তি সংক্রান্ত লেনদেন রিপোর্ট করা হয়। একদম সহজ করে বলা হয়েছে যে নগদ প্রাপ্তি হলে আর ব্যাংকের মাধ্যমে যদি কোনো প্রাপ্তি হয় তবে এটা লিপিবদ্ধ করা হবে, সেটাই হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা। যে সকল জাবেদায় নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয় তখন তাকে বলা হয় নগদ প্রাপ্তি জাবেদা। ভালো কথা। নগদ প্রদান জাবেদা, প্রাপ্তি জাবেদার কিছু নিয়মাবলী আছে, যে নগদ প্রাপ্তি জাবেদা করতে হলে তোমার কিছু নিয়ম ফলো করতে হবে। নগদ টাকা পাওয়া গেলে নগদ নগদ প্রাপ্তি জাবেদা আসবে। নগদ টাকা যদি পাওয়া যায় তবেই প্রাপ্তি জাবেদা আসবে। ব্যাংকে চেক পাওয়া গেলে তবুও নগদ প্রাপ্তি জাবেদা আসবে। বি কেয়ারফুল, লিসেন, কারণ আমরা জানি যে চেকটাকে আমরা নগদ টাকার মতো করেই চিন্তা করি। সবসময় চেকটাকে নগদ টাকার মতো চিন্তা করি, মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা। মানে নগদ টাকার মতো করে আমরা সবসময় চিন্তা করে এসেছি বা চিন্তা করি, তাই নাকি? তো আমার মনে হচ্ছে যে আমি যেটা তোমাদের সামনে তুলে ধরছি সেটা, যে নগদ টাকা এবং কি নগদ ব্যাংক জমাটা, সেটা আমাদের আসছে। নগদ প্রাপ্তি জাবেদায় নগদ ও ব্যাংক একই বিষয় হিসেবে গণ্য করা হয়। এটা আমি আগেই বলে ফেললাম। কারণ হচ্ছে যে তারিখে টাকা পাওয়া গেছে সেই তারিখে সেই ঘরে লিখতে হবে। তুমি পরের দিন লিখলে হবে না, আগের দিন লিখলেও হবে না। সেটা যে খাত থেকে টাকা পাওয়া যাবে সেই খাতের টাকা যে খাত থেকে পাওয়া গেছে ঠিক সেই খাতেই তোমাকে উল্লেখ করতে হবে প্রিয় শিক্ষার্থীরা। মনে রাখতে হবে এটা, যে খাত থেকে টাকা পেয়েছো ঠিক সেই খাত তোমাকে উল্লেখ করতে হবে। করিম থেকে পেয়েছো করিম থেকে লিখতে হবে, রহিম থেকে পেয়েছো রহিম থেকে লিখতে হবে, এরকম কথা বলেছে। খতিয়ান পৃষ্ঠা বা সূত্র লিখতে হবে। নগদ প্রাপ্তি জাবেদায় হচ্ছে 5টি ঘর থাকবে, 2টি ডেবিট এবং 3টি ক্রেডিট। নগদ প্রদান জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা কি বলছি, 2টো ডেবিট এবং 3টি ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, নগদ প্রাপ্তি জাবেদায় 5টি ঘর থাকবে। কয়টি থাকবে? 5টি। একটি হচ্ছে 2টো ডেবিট এবং 3টি ক্রেডিট হবে। একটু মনে রাখো, নগদ লেনদেন হতে নগদ টাকা বা চেক পাওয়ার জন্য নগদান হিসাব ডেবিট করতে হবে। আবার বলছি, নগদান হিসাব, আর যে নগদে দেয়াদারকে যে বার্তা দেওয়া হবে সেটা বার্তা দেওয়া যাবে। আর যে পরিমাণ টাকা চেকে বিক্রি হবে সেটা অবশ্যই বিক্রয় নগদে বা চেকে বিক্রি করা হবে, সেটা বিক্রয় হবে ক্রেডিট করতে হবে। এভাবেই কিছু দেয়াদার নিকট হলে প্রাপ্য হিসাব ক্রেডিট করতে হবে। এসব বিষয়ে বিক্রয় বা প্রাপ্য হিসাবে কলাম না আসে, সেগুলো অন্যান্য ঘরে যাবে। তাহলে আমি জানলাম যে 5টি ঘর। কয়টি ঘর? 5টি ঘর। আবার বলছি, 5টি ঘর। কয়টি? 5টি ঘর। নগদ, বার্তা, বিক্রয়, প্রাপ্য হিসাব, অন্যান্য। আবারও বলছি, কয়টি ঘর প্রিয় শিক্ষার্থীরা? টাকার ঘর কয়টা? 5টা। টাকার ঘর কয়টা? 5টা। নগদান, তারপর হচ্ছে পদার্থ বার্তা, বিক্রয়, প্রাপ্য হিসাব, অন্যান্য হিসাব। নগদান, নগদান, পদার্থ বার্তা, বিক্রয়, প্রাপ্য হিসাব ও অন্যান্য হিসাব। এগুলোই হচ্ছে আমার প্রিয় শিক্ষার্থীরা, এগুলোই বারবার যাবে, বারবার যাচ্ছে কোথায়? বারবার যাবে এবং বারবার যাচ্ছে কোথায়? নগদ প্রাপ্তি যাবে না। আমি একটা ঘর করে দিয়েছি, দেখো, ভালো করে দেখো একটু। তারিখ আছে আর নগদ প্রাপ্তি ডেবিট, তাই এখানে হবে ক্রেডিট হিসাব খাত। আবার বলছি, নগদ প্রাপ্তি, নগদ কি বলো? নগদ প্রাপ্তি ডেবিট, তাই হচ্ছে ক্রেডিট হিসাব খাত। সূত্র, ডেবিটের নগদান বা নগদান হচ্ছে নগদান, বার্তা, ক্রেডিট হচ্ছে বিক্রয়, প্রাপ্য হিসাব, অন্যান্য, এগুলো আসতেছে।
তো শিক্ষার্থীরা তোমাদের বোঝার সুবিধার্থে এবং করণীয় সুবিধার্থে আমি এই কথাগুলো বললাম। তোমরা একটু হিসাব করে নাও, বুঝে নাও, হিসাব করে নাও যে তারিখ ডেবিট ক্রেডিট হিসাব খাত, সূত্র ডেবিট ক্রেডিট, তারিখ ক্রেডিট খাত, সূত্র ডেবিট ক্রেডিট। আবার বলছি প্রিয় শিক্ষার্থীরা, তারিখ, দেখো তারিখ, ক্রেডিট হিসাব খাত, সূত্র ডেবিট ক্রেডিট, এই কথাগুলো আছে। ডেবিট হচ্ছে দুটো ঘর, একটা হচ্ছে নগদান আর একটা পদার্থবার্তা, বিক্রয় হচ্ছে ক্রেডিট তিনটা, বিক্রয় প্রাপ্য অন্যান্য। এটা হচ্ছে আমাদের নগদ প্রদান জাবেদার সংজ্ঞা। যে জাবেদায় সকল প্রকার নগদ প্রদান বা ব্যাংকের মাধ্যমে প্রদান সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় নগদ প্রদান জাবেদা। যে জাবেদায় সকল প্রকার নগদ প্রদান এবং ব্যাংকের মাধ্যমে প্রদান সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় কি? নগদ প্রদান জাবেদা। আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা, একটু মন দিয়ে শোনো। যে জাবেদায় সকল প্রকার নগদ প্রদান এবং সকল প্রকার নগদ প্রদান এবং ব্যাংকের মাধ্যমে প্রদান সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয় তখন তাকে বলা হয় নগদ প্রদান জাবেদা। গুড, ফাইন। তাহলে বুঝে নিলাম নগদ প্রদান কি। নগদ প্রদান জাবেদা প্রস্তুত করার নিয়মাবলী। লেনদেন থেকে নগদ প্রদান জাবেদা কিভাবে প্রস্তুত করা হয়, ঠিক একই কথাগুলো লিখেছি। নগদ টাকা প্রদান হলে জাবেদা আসবে, চেক ইস্যু করলে যাবে, নগদ নগদ প্রদান জাবেদা নগদ ও ব্যাংকে একই বিষয়ে গণ্য হবে। যে তারিখে টাকা প্রদান করা আছে সেই তারিখ লিখতে হবে, যে খাতে টাকা দিচ্ছে সেই খাতে লিখতে হবে, খতিয়ান পৃষ্ঠা দিতে হবে। নগদ জাবেদা প্রদান জাবেদায় ঘর 5টি মনে রাখতে হবে, ঘর 5টি, ডেবিট 3টি, ক্রেডিট 2টি। এখানে যেমন উল্টো হচ্ছে, আমরা এটাকে 32 দিয়ে বলি আর ওটাকে বলি 23। নগদ 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 প্রাপ্তি জাবেদাকে আমরা 23 দিয়ে বলি, যে ডেবিট 2 ক্রেডিট 3, আর এটাকে বলি 32, ডেবিট 3 ক্রেডিট 2। একটু বুঝে নিলেই হয়ে যায়, কারণ আমরা অনেক সময় প্রাপ্তি প্রাপ্তি হচ্ছে 23, প্রদান হচ্ছে 32, এই কথা দিয়ে আমরা অনেক সময় টাকার অ্যামাউন্টটাকে বুঝিয়ে থাকি। 32 আর 23 নগদ প্রদান জাবেদা 32 এবং 23। প্রিয় শিক্ষার্থীরা, একটু বুঝো যে নগদ প্রদান জাবেদায় 5টি ঘর থাকবে। কয়টি ঘর থাকবে? 5টি। 3টি ডেবিট, 2টো ক্রেডিট হবে। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে যে পরিমাণ নগদ বা চেকে দেওয়া হচ্ছে তার জন্য ক্রেডিট হবে 3টি। ক্রয়, ক্রয় পদে হিসাব, ক্রয় পদে হিসাব, অন্যান্য হিসাব বা বিবিধ হিসাব। আর ক্রেডিট হবে 2টো, নগদান আর হচ্ছে প্রাপ্তবার্তা। এখানে ক্রেডিট হচ্ছে কয়টা? এখানে ক্রেডিট হচ্ছে 3টা, ডেবিট হচ্ছে 3টা। একটা হচ্ছে ক্রয়, একটা হচ্ছে ক্রয়, আবারও বলছি প্রিয় শিক্ষার্থী, একটা হচ্ছে ক্রয়, আর একটা হচ্ছে পদে হিসাব, আর একটা হচ্ছে অন্যান্য হিসাব। তাহলে একটা কথা স্মরণ করো প্রিয় শিক্ষার্থীরা, যেটা হচ্ছে একটি কি, একটি হচ্ছে ক্রয়, আরেকটি হচ্ছে পদে হিসাব, আরেকটি হচ্ছে অন্যান্য। এই 3টি হচ্ছে ডেবিট। ক্রয়, পদে হিসাব, অন্যান্য, ক্রয়, পদে হিসাব, অন্যান্য, ক্রয়, পদে হিসাব, অন্যান্য। আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা, ক্রয়, পদে হিসাব, অন্যান্য। একটা কথা তোমাদেরকে সহজ এবং সুন্দর করে আমি প্রকাশ করছি, ক্রয়, পদে হিসাব, অন্যান্য, এই 3টি বিষয় হচ্ছে ডেবিট, আর ক্রেডিট হচ্ছে 2টো, ক্রয়, পদে হিসাব, অন্যান্য, ক্রয়, পদে হিসাব, অন্যান্য। আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা, একটু মন দিয়ে শুনো, মন দিয়ে শুনলেই হয়ে যাবে। ক্রয়, পদে হিসাব, অন্যান্য, ক্রয়, পদে হিসাব, অন্যান্য, এই 3টি বিষয়ের মধ্যে শিক্ষার্থীরা ক্রয়, পদে হিসাব, অন্যান্য, ক্রয়। আবারও বলছি তোমাদেরকে বোঝার সুবিধার্থে, যদি তোমরা বুঝে থাকো তাহলে মনে রাখতে হবে ক্রয়, পদে হিসাব, অন্যান্য। আবারও বলছি ক্রয়, পদে হিসাব, অন্যান্য, এই 3টি হচ্ছে ডেবিট। ক্রয়, পদে হিসাব, অন্যান্য, ক্রয়, পদে হিসাব, অন্যান্য, এই 3টি হচ্ছে ডেবিট। আর হচ্ছে ক্রেডিট হচ্ছে নগদান এবং বার্তা, নগদান এবং বার্তা। এই হচ্ছে একটি সব। তাহলে আমরা
একটা নগদ প্রদানের জাবেদার নমুনা ছক দেখতে পারি। দেখি আমরা, হ্যাঁ, যে শিক্ষার্থীরা দেখি, এটা হচ্ছে নগদ প্রদান জাবেদার নমুনা ছক। দেখো আমরা দেখতে পারি এখন সবাই মিলে, দেখো কি সুন্দর করে দিয়েছি, যেটা হচ্ছে তারিখ, এটা নগদ প্রদান হচ্ছে ক্রেডিট, তার উল্টো হচ্ছে ডেবিট হিসাব খাত, সূত্র ডেবিট টাকা ক্রেডিট টাকা। এভাবেই আমরা বারংবার এই কাজটা করে ফেলছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এবং আমার মনে হয় ক্লিয়ারলি দেখে ফেলেছ। তারিখ ডেবিট হিসাব খাত, সূত্র ডেবিট ক্রয়, বদি হিসাব অন্যান্য, ক্রেডিট নগদান এবং প্রাপ্তবার্তা। ওকে, আমরা এখন চলে যাচ্ছি নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা সংক্রান্ত অতি গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে। বছরে বা মাসের প্রথম তারিখে নগদ ও ব্যাংকের প্রারম্ভিক উদ্বৃত্ত দেওয়া থাকলে তা নগদ প্রাপ্তি বা নগদ প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত হবে না। খুব সহজ, সুন্দর। বছরের বা মাসের প্রথম তারিখে নগদ বা ব্যাংকের প্রারম্ভিক উদ্বৃত্ত দেওয়া থাকলে তা নগদ প্রাপ্তি বা নগদ প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত হবে না। খুব সহজ। নগদান আমরা যেমন নগদান হিসাব করেছি, সেখানে ব্যালেন্স কথাটা আমরা দেখেছি বা লিখেছি, কিন্তু নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদায় এই বিষয়গুলো মোটেই থাকছে না। প্রিয় শিক্ষার্থীরা, একটু মনে রাখো, এই বিষয়গুলো থাকছে না। আবারও বলছি, তোমরা যদি বুঝে থাকো যে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা সংক্রান্ত অতি গুরুত্বপূর্ণ বিষয়, বছরে বা মাসের যে তারিখেই নগদ প্রদান বা প্রাপ্তি হিসাব করো না কেন, এখানে প্রারম্ভিক উদ্বৃত্ত এবং সমাপনী উদ্বৃত্ত বলে কিছু থাকে না। জাস্ট এটাকে যোগফল করতে হয়, কারণ আমি কত পেয়েছি বা কত দিয়েছি, এতটুকুই। কোন খাতে কত দিয়েছি এবং কোন খাত থেকে কত পেয়েছি, এই কথাগুলো মেনশন করতে হবে। আদারওয়াইজ এখানে অন্য কিছু লেখার বা চিন্তা করার সুযোগ নেই। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আদারওয়াইজ এই অন্য কিছু চিন্তা করার সুযোগ নেই, টোটালি নেই। বছরে বা মাসের প্রথম তারিখে নগদ বা ব্যাংকের প্রারম্ভিক উদ্বৃত্ত দেওয়া থাকলে তা কখনোই আসবে না। গুড, ফাইন। তবে বছরে বা মাসের প্রথম তারিখে মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করলে তা কিন্তু আসবে, কারণ এটা প্রাপ্তি হয়ে যাচ্ছে। যদি কেউ মূলধন নিয়ে আসে, অবশ্যই আসবে, কেন, এটা প্রাপ্তি। প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু প্রাপ্তি, তোমাকে বুঝতে হবে এবং জানতে হবে। বছরে বা মাসের প্রথম তারিখে যদি কেউ কিছু নিয়ে আসে, অবশ্যই সেটা প্রাপ্তিতে উল্লেখ করতে হবে। কথাটা মনে রাখতে হবে, বছরে বা মাসের যে কোনো তারিখে যেখানেই হোক, সেটা প্রাপ্তিতে উল্লেখ করতে সরি টু সে, ঠান্ডা লাগছে না, কিন্তু ঠান্ডার উপর মনে হচ্ছে ঠান্ডা লাগতে পারে, ঠান্ডা লেগেই গেছে মনে হয় কিছুটা হালকা। তাহলে এটা হলো। এরপরে আমরা যে বিষয়গুলো বলি, নগদ প্রাপ্তি বা প্রদান জাবেদায় নগদ বা ব্যয় একই বিষয় হিসাবে গণ্য হয়। এই জন্য কন্ট্রায়েন্ট্রি বা বিপরীত দাখিলা নগদ প্রাপ্তি বা প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত হবে না। খুব সহজ কিন্তু, যেহেতু নগদ হচ্ছে, ব্যাংক হচ্ছে, সেখানে কন্ট্রায়েন্ট্রি লিপিবদ্ধ করার সুযোগ নেই। কন্ট্রা এন্ট্রি বলে যে এন্ট্রিটা আমরা দিয়ে থাকি, সেই এন্ট্রিটার লিপিবদ্ধ করার কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে এখানে কিন্তু আমরা বারবার বলছি, বারবার বলেও দিচ্ছি, যে যেহেতু এটা নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ হচ্ছে। নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদায় নগদ বা ব্যাংক একই বিষয়ে লিপিবদ্ধ থাকে বিধায় এখানে কন্ট্রা বলতে হচ্ছে একই এন্ট্রি
ব্যাংকে যাচ্ছে, 1 এন্ট্রি নগদ যাচ্ছে, এরকম কিছু হওয়ার সুযোগ এখানে নেই। দুটি প্রধান কন্ট্রা এন্ট্রি যা বা বিপরীত দাখিলা হচ্ছে, দুটি প্রধান কন্ট্রা এন্ট্রি আছে। একটি ব্যাংকে হিসাব খোলা হলো, একটি ব্যাংকের প্রয়োজনে, ব্যাংকে ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন। এই বিষয় দুটি নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান যাবে অন্তর্ভুক্ত হবে না। একটু কথা সিরিয়াসলি মনে রাখো, ব্যাংকে হিসাব খোলা হলো এবং ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হলো, এই দুটো হচ্ছে কন্ট্রাক্টই। এটা নগদ, এটা কি ব্যাংক আসে না। কোথায় আসে না প্রিয় শিক্ষার্থীরা, কোথায় আসে না? এটা কিন্তু নগদ প্রাপ্তি বা প্রদান জাবেদায় আসবে না। একটু খেয়াল করো, একটু খেয়াল করতে হবে। কেন আসতেছে না? যেহেতু কন্ট্রাক্টই, বারবার বলছি কন্ট্রাক্টই এখানে আসে না। ওকে, গুড, ফাইন। এখন আমরা যাচ্ছি হচ্ছে, আমরা একটা অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, উপরে যে বিষয়গুলো আলোচনা হলো এর মধ্যে কেউ কিছু বুঝুনি এমন কিছু আছে? বলো শিক্ষার্থীরা বা স্টুডেন্ট। উপরে যে থিওরিটিক্যাল আলোচনা হয়েছে, স্যার কন্ট্রাএন্ট্রিটা একটু বুঝিয়ে দিলে ভালো হয়। কন্ট্রাএন্ট্রি হচ্ছে যে এন্ট্রিটা নগদেও বসে, যে এন্ট্রিটা ব্যাংকেও বসে। যেমন ব্যাংকে টাকা জমা দেওয়া হলো, তোমার নগদ টাকা কমে গেছে, আবার ব্যাংক বাড়ছে, তাই না? বলো, কথা বলো। নগদ স্যার। টাকা, জমা দিছো, নগদ কোথায় বাড়ছে? ব্যাংকে বাড়ছে। ব্যাংকে নগদে, আসছে। নগদ কমেছে। এই ধরনের, আবার স্যার ব্যাংক থেকে উত্তোলন স্যার। হ্যাঁ ব্যাংক থেকে উত্তোলন, তাহলে ব্যাংক থেকে উত্তোলন করলে আমাদের নগদ বাড়ছে, ব্যাংক ব্যাংকের টাকা কমে গেছে। এই যে এই দুইটা হচ্ছে মেজর একটা কন্ট্রাএন্ট্রি। মানে নগদ এবং ব্যাংক দুটাকেই আমরা নগদ প্রাপ্তি জাবেদা এক মনে করব, এক সেম। আগে যেমন নগদানে আমরা দুটো বিষয়, দুই ব্যাংক এবং নগদানকে আলাদা করতাম, কিন্তু নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদায় এই দুটো হচ্ছে এক জিনিস, একই ঘরে। একই ঘর, যদিও একটাই ঘর হয়, কোনটা এন্ট্রি হবে বলো? আগে হচ্ছে জমা দিতাম, ব্যাংক বাড়তো, নগদ কমতো, নগদে আসতো, ব্যাংকে আসতো, তার লিপিবদ্ধ করা যায়। এখন সেম ঘর, একটাই ঘর, কোনো ওইটাই হচ্ছে নগদান, ওইটাই হচ্ছে ব্যাংক, তাহলে ব্যাংকে জমা দেওয়া হলেও যা, উত্তোলন করলেও তাই। তার জন্য এই কন্ট্রাএন্ট্রিটা নগদান, কি বলা হয়, নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদায় আসে না। কোনো কোশ্চেন? স্যার স্যার ব্যাংক হতে উত্তোলন, স্যার এটার মধ্যে, এটার ক্ষেত্রে কি স্যার ব্যাংকে উত্তোলন হিসাব আসবে নাকি স্যার নগদান হিসাব আসবে স্যার? ব্যবসার প্রয়োজন উত্তোলন হচ্ছে নগদান, ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজনে তো কোনটা হয় না, ও আচ্ছা স্যার। ব্যক্তিগত প্রয়োজনে তো কোনটা হয় না, হয় হয় নাকি বলো? হয় না। তাহলে আমি পর আর কোনো কোশ্চেন আছে? আরো কোনো কোশ্চেন? হ্যালো, কেউ কোশ্চেন করতে চাচ্ছ? কথা বলো, কোনো কোশ্চেন করতে চাচ্ছ কিনা বলো? কোনো কোশ্চেন আছে? নাই। আমি চলে যাচ্ছি অঙ্কে। নগদ প্রাপ্তি বা প্রদান জাবেদা সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করছি এখন, তোমরা একটু খেয়াল রাখো। নাজমুল এন্টারপ্রাইজ নিম্নলিখিত লেনদেনগুলো অবলম্বনে 2018 সালের জুন মাসে একটি নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করে। গুড, ফাইন। 2018 জুন 1, জনাব নাজমুল নগদ 1,20,000 টাকা ব্যবসায়ে বিনিয়োগ করলো। একটু বি কেয়ারফুল। জনাব নাজমুল নগদ 1,20,000 টাকা ব্যবসায়ে বিনিয়োগ করলো। ব্যবসায়ে বিনিয়োগ করলো মূলধন, এটা আসছে না ব্যাংকে, আমাদের ব্যবসা আসছে না, তাহলে এটা অবশ্যই প্রাপ্তি জাবেদায় আসবে। গুড, ফাইন। মিনার নিকট থেকে 40,000 টাকা 10% বার্তায় পাওয়া গেল, অবশ্যই এটা আসবে, অবশ্যই আসবে। গুড, ফাইন। নগদে 50,000 টাকার পণ্য বিক্রি করা হলো, অবশ্যই আসবে। নগদে 50,000 টাকার পণ্য বিক্রি করা হলো, অবশ্যই আসবে। হাইওয়ে নিকট নগদে 20,000 টাকার পণ্য বিক্রি করা হলো,
হাবিবের নিকট নগদে 20,000 টাকার পণ্য বিক্রি করা হলো। একটু চিন্তা করে দেখো, হাবিবের নিকট নগদে 20,000 টাকার পণ্য বিক্রি করা হলো। নগদে বিক্রি করে দিয়েছি হাবিবের 20,000 টাকার পণ্য, 20,000 টাকার পণ্য হাবিবকে বিক্রি করে দিয়েছি। গুড, ফাইন। তাহলে হাবিবের নিকট নগদ কত? 20,000 টাকার পণ্য বিক্রি করা হলো। তাহলে আমি খুব সহজ করে বলতে চাচ্ছি যে পণ্য নগদে বিক্রি করে নগদ টাকা চলে আসছে, সো আসবে। ব্যাংকের ব্যাংকের মাধ্যমে বিনিয়োগের সুদ আদায় হলো, অবশ্যই আসবে প্রাপ্তি জাবেদা। ব্যাংক থেকে এত টাকা 7,500 টাকা ঋণ নেওয়া হলো, অবশ্যই টাকা আসবে। একজন দেয়াদার নিকট থেকে 34,000 টাকা পাওয়া গেল এবং 1,000 টাকা মঞ্জুর করা হলো, এটাও আসবে। তাহলে আমরা প্রাপ্তি জাবেদাটা একটা ছক আঁকবো। আমরা আগেই বলেছি, খুব সহজ করে আঁকবো। সেটা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা, তারিখ, হিসাবের ক্রেডিট হিসাব খাত, সূত্র বা খতিয়ান পৃষ্ঠা, ডেবিট নগদান বা পত্রবার্তা, ক্রেডিট বিক্রয়, প্রাপ্য হিসাব, অন্যান্য। এই বিষয়গুলো তোমাদেরকে ক্লিয়ারলি কনসেপ্ট থাকতে হবে একদম। আমি আগেই বলেছি, এটাকে আমরা পেজ দ্বারা প্রকাশ করি। তাহলে প্রথমেই আমাদের মনে রাখতে হবে যে এর ঘর আছে নগদান, পত্রবার্তা, বিক্রয়, প্রাপ্য হিসাব, অন্যান্য। এখন অন্যান্যর ঘরে কি আসবে? যে বিষয়টা নগদান নেই, যে বিষয়টা হচ্ছে ক্রেডিটে, যেটা বিক্রয় হিসেবে আসবে না, প্রাপ্য হিসাবে আসবে না, এ ধরনের সকল লেনদেন কোথায় আসবে? অন্যান্য হিসেবে আসবে। আবারও বলছি, যেটা কি, যে বিষয়টা কোথায় আসবে না? যে বিষয়টা কোথায় আসবে না বলো? যেটা নগদে আসবে না, যেটা কি বলা হয়, প্রাপ্য হিসাবে আসবে না, আসবে বিক্রয় হিসাবে বা প্রাপ্য হিসাবে আসবে না, সেটা হচ্ছে কোথায় আসবে? আমাদের অন্যান্যতে আসবে। তাহলে প্রথমে আছে ব্যবসা শুরু করলো, টাকা এনে মূলধন। তাহলে মূলধন যদি হয়, তাহলে মূলধন নগদ টাকা আসছে, বিক্রয় না, প্রাপ্য হিসাব না, তাই এটা অন্য ঘরে এসেছে, অন্য ঘরে এসেছে। এরপরে যাও, মিনার নিকট 10% বার্তায় পেয়েছি। মিনার কাছ থেকে পেতাম আমরা 40,000 টাকা, সেই টাকা 10% বার্তা পেয়েছি। 10% মানে 40-এর 10 কত? 40-এর 10 হচ্ছে 4,000। 40-10 কত? 4,000। একটু খেয়াল করো, 4,000 টাকা হচ্ছে বার্তা, 36,000 টাকা হচ্ছে নগদান এবং প্রাপ্য হিসাব হচ্ছে 40,000 টাকা। একটু খেয়াল রাখতে হবে, সবাইকে খেয়াল রাখতে হবে, আদারওয়াইজ তুমি বুঝতে পারবে না যে মিনার কাছে কত পেতাম আমরা? 40,000। তাকে বার্তা দিয়েছি 10%। 10% বার্তার বিনিময়ে সে আমার কাছে, ক্লিয়ারলি বুঝে নাও, 10% বার্তা যখন তাকে দিয়েছি, তাহলে 10% বার্তা যখন তাকে দিয়েছি, তখন তোমার বোঝা উচিত বা বুঝতেছো যে যখনই 10% বার্তা তাকে আমি দিয়েছি, তখন তার কাছ থেকে আবার 36,000 টাকা পাবো এবং বার্তা হচ্ছে 4,000 এবং প্রাপ্য হিসাব 40। প্রিয় শিক্ষার্থীরা, ক্লিয়ার হয়েছে? বিক্রয় করেছি টাকা 50,000 টাকা, নগদে পেয়েছি, বিক্রয় করা আছে, বিক্রয় আছে, এটা দেখো বিক্রয়ের ঘরে। এরপরে যাও, আবারও বিক্রয় করেছি নগদে, বিক্রয় করেছি, নগদ পেয়েছি 20,000 এবং কি বলা হয়, বিক্রয় হচ্ছে 20,000। আবারও দেখো বিনিয়োগের সুদ পেয়েছি, বিনিয়োগের সুদ নগদে পেয়েছি, আর বিনিয়োগের সুদ এটা কিন্তু বিক্রয় না এবং প্রাপ্য হিসেবে তার অন্য ঘরে গেছে। একটা কথা মনে রাখতে হবে যে যাহা ডেবিট হবে ঠিক ওই পরিমাণে ক্রেডিট হবে, যে পরিমাণ ডেবিট ওই পরিমাণে ক্রেডিট, কমও হবে না, বেশি হবে না। ডেবিট হচ্ছে দেখো 10,000, ক্রেডিট 10,000, 1,20,000, 1,20,000, 36 আর 4 40, 40, 50, 50, 20, 20, 10, 10। মনে রাখতে হবে যাহা ডেবিট ঠিক ওই পরিমাণই ক্রেডিট হয়েছে। এই কথাটা কিন্তু তোমাদেরকে বুঝে দিতে হবে বা বুঝতে হবে, না বুঝলে কিন্তু হবে না প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তুমি মিস্টেক হয়ে যাবে, তোমার বুঝার ভুল হয়ে যাবে। গুড। এখন আসতেছে ব্যাংক ঋণ নিয়েছি, এটাও আমার নগদে চলে এসেছে, নগদে চলেছে, যেহেতু ক্রেডিটের ব্যাংকের কোনো ঘর নেই, বিক্রয় প্রাপ্য, তাই এটা অন্য ঘরে চলে গেছে, অন্য ঘরে চলে গেছে। প্রাপ্য হিসাবে আমরা 34,000 টাকা পেয়েছি, তাকে 1,000 টাকা বার্তা দিয়েছি।
34,000 টাকা পেয়েছি, 1,000 টাকা বাট্টা দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, বুঝতেই হবে তোমাকে, না বুঝলে তুমি কিন্তু বিপদে পড়ে যাবে। প্রাপ্য হিসাবে 34,000 টাকা পেয়েছি, 1,000 টাকা তাকে দিয়েছি, বাট্টা দিয়েছি 34, 2 লাখ, 3 লাখ 30 এবং সরি না 34 আর 1 35, দেখো প্রাপ্য হিসাবে 35,000 টাকা। এখন তুমি যোগ করবে, যোগ করে ডেবিট এবং ক্রেডিট দুই পাশ সমান হয়ে যাবে, তবেই অঙ্কটা হয়েছে বলে আমরা বিবেচনা করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কে কোন ধরনের প্রবলেম হয়েছে কিনা আমাকে কোশ্চেন করো। কোশ্চেন করো, any kind of question, brace, please. আমাকে একটু কোশ্চেন করতেই হবে তোমাদের, যে আসলে তোমাদের কোনো প্রবলেম হয়েছে কিনা, বলো। কোনো কোশ্চেন? স্যার আপাতত স্যার নেই স্যার, এই অধ্যায়টা একটু বুঝি স্যার ভালোই, গুড, টেনে তো একটু বুঝতাম, গুড। কিন্তু স্যার একটু বাসায় একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। সেই প্র্যাকটিসটা কি হচ্ছে না হবে? স্যার হইতেছে তো না, হইতেছে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনার এখানে যা করি বাসায় আর ঢিলা ভেঙে যায় স্যার। বাহ ভাই, এই সময় গেলে সাধন হবে, লালনের একটা গান শুনছো? জি স্যার, কি গানটা গাও দেখি? আমি যে লালনের দেশে থাকি স্যার। কুষ্টিয়া বাড়ি? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে তো তোমাদের এই এলাকায় যাবো এবার। কুষ্টিয়া আমি যাই, লালনের ওখানে যাই, আঁকড়ায় যাই। আমার বাড়ি ছিল কুষ্টিয়া কুমারখালী স্যার। লালনের আঁকড়া কোথায় কও দেখি? শেউরিয়া স্যার। আচ্ছা ঠিক, থ্যাংক ইউ। ওকে, ওখানে একটা বিষয় বলি, তার একটা গান আছে জানো কি? স্যার সময় গেলে সাধারণ হবে না স্যার। সময় গেলে সাধন হবে না। এটা কিন্তু, এটা শুধু গান না, এটা শুধু গান না, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়। আমি এই একটা বিষয় যদি কেউ মানে, এই একটা ওয়ার্ড যদি কেউ মানে, এই একটা সেন্টেন্স যদি কেউ মানে, একটা গান যদি কেউ মানে, তাহলে কিন্তু তার জীবনে আর কোনো কিছুই লাগবে না। আজকে আমরা ধর্ম, জাতি, বর্ণ অনেক কিছুই বলি, অনেক কিছু চিন্তা করি, শুধু একটা গান শুনে যদি সে মানে, সময় গেলে সাধন হবে না। যৌবনের যে সময়, সেই সময়টা বার্ধক্যতা হবে না, ছোট কালারটা হবে না, এইচএসসি তো হবে না, এইচএসসিটা অনার্সে হবে না, অনার্সেরটা মাস্টার্সে হবে না, মাস্টার্সটা চাকরি জীবনেও হবে না। সো সময় গেলে সাধন হবে না। যে সময়টা চলে যাচ্ছে সেটাকে আমরা আর ফিরে পাবো না। হ্যাঁ, ওকে, যে আরো অনেক কিছু কথা বলার আছে, বলা যাবে লালনকে নিয়ে। আমার একজন আদর্শের ব্যক্তি এবং প্রিয় ব্যক্তি বলা যেতে পারে। আমি তাকে অনেক, আমারও স্যার, আমার পছন্দ স্যার। আচ্ছা ঠিক আছে, যাব। হ্যাঁ, আমরা লালনের আদেশে যাব, জানবো লালনকে, আরো জানবো লালনের তথ্য নিয়ে হয়তো গবেষণা করব, ভালো হবে। 2019 জুন মাসে জনাব কাননের ব্যবসায়ের কতিপয় লেনদেন ছিল নিম্ন। 2019 জুন 1, উর্বরা প্রাপ্তি 1,000 টাকা, এটাও প্রাপ্তি বাবা, এটাও প্রাপ্তি, গুড ফাইন। চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করা হলো, এটাও প্রাপ্তি, গুড ফাইন, 9,000। ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলো, ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলো, এটা কিন্তু কন্ট্রাএন্ট্রি, বুঝে নাও যে নগদেও আসতেছে, ব্যাংকেও আসতেছে। সো আমরা এটাকে অবশ্যই এই নগদ প্রাপ্তি জাবেদা আমরা একে লিখবো না। আমরা স্পষ্ট করে বলছি, বা স্পষ্ট করে বলতেও পাচ্ছি, এটা আমরা লিখবো না। মন থাকবে, এটা আমরা লিখবো। নিষ্প্রয়োজনে হলে কি লিখতাম? কি নিষ্প্রয়োজনে? হ্যাঁ, অফকোর্স লিখতে হয়, নিষ্প্রয়োজনে তো কোনটা না, সো এটা আমরা লিখবো না। মনে থাকবে প্রিয় শিক্ষার্থীরা, গুড, মনে থাকলে ভালো, না থাকলে আরো ভালো। আচ্ছা ঠিক আছে। স্যার হ্যাঁ, স্যার কন্ট্রাএন্ট্রির হিসাব তো স্যার মানে 2 ঘোড়া 3 ঘোড়াতে আসে স্যার। বাবা 3 ঘরতে আসে, আর নগদ প্রাপ্তি প্রদান জাবেদা আসে না, তাহলে কি হলো? হ্যাঁ এটাই তো, আসে না স্যার, এটাই তো। তাহলে 1 ঘোড়া 2 ঘোড়া 3 ঘোড়া যাই বলুক না কেন, সব ঘোড়ায় আসবে, কিন্তু নগদ প্রাপ্তি হ্যাঁ এবং প্রদান জাবেদায় আসবে আসবে না। মন থাকবে। না
মন থাকবে? এই তো মনে থাকে স্যার, হ্যাঁ, সবসময় মনে থাকে? স্যার মনে আছে। আরে এগুলো shit! মনেই থাকে। মনে থাকলেই তো ভালো। তোমরা তো আসলে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ফাটাফাটি স্টুডেন্ট, তাই না? আচ্ছা, যাক, তোমাদের শুভকামনা। এরপর হচ্ছে আমরা যাচ্ছি শিক্ষানবিশ সেলামি পাওয়া গেল। তাহলে শিক্ষানবিশ সেলামি আমরা দিয়ে দিব, কোনো প্রবলেম না। পুরাতন মধ্যে বিক্রয় করলে টাকা পাওয়া যায়, দিয়ে দিব, আসবে। প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখতে হবে এটা আসবে। হ্যাঁ, এরপরে আমরা একজন দেয়াদার নিকট থেকে ৯,৮০০ টাকা পাওয়া গেল, তাদেরকে এত টাকা বাট্টা মঞ্জুর করা হলো। ওকে, ফাইন, আসবে। ধারে ২,০০০ টাকা পণ্য বিক্রি করা হলো। জনাব কানুনের নগদ প্রাপ্তি জাবেদা আমরা দেখতেছি খুব সুন্দর করে। আমরা প্রথমেই যে উহু ভাড়া লিখবো, উহু ভাড়া নগদে লিখবো এবং অন্যান্য লিখবো, কারণ বিক্রয়টা প্রাপ্য হিসাব না। বিক্রয়, বিক্রয় কি একটু খেয়াল করো। ৯,০০০ টাকা বিক্রয় করেছি নগদে এবং কি বিক্রয় চলে আসতেছে বিক্রয়ে। এবং অগ্রিম বিমা সেলামি সিকিউরিটি সেলামি পেয়েছি ৭,০০০ টাকা নগদে পেয়েছি। এটা বিক্রয় না, প্রাপ্য হিসাব না, তা অন্যান্য করে যাচ্ছে। আসবাবপত্র ১,০০০ টাকা পেয়েছি, তাই আসবাবপত্র হচ্ছে ১,০০০ টাকা নগদ দিয়েছি এবং কি ১,০০০ টাকা অন্যান্য দিয়েছি। প্রাপ্য হিসাবে আমরা পেয়েছি ৯,৯৯০ টাকা, বারটা ১০, ১১০, এই দুটো যোগ করে দেওয়া হচ্ছে প্রাপ্য হিসাবে হচ্ছে কত টাকা? ১০,০০০ টাকা। আমি আবারও বলছি, উপভরা প্রাপ্তি নগদে পেয়েছি, এই দুটো বিক্রয় না, প্রাপ্য হিসাব না, তাই অন্যান্য ঘরে। বিক্রয়, এটা হচ্ছে নগদে বিক্রি করেছি, সো নগদের ঘরে আর বিক্রয়ের ঘরে। অগ্রিম শিক্ষানবিশ সেলামি, এটা নগদে পেয়েছি এবং অন্যান্য ঘরে দিয়েছি। আসবাবপত্র ১,০০০ টাকা পেয়েছি এবং এখানে দিয়েছি এবং প্রাপ্য হিসাব ৯,৯৯০, এত টাকা পেয়েছি, দিয়েছি। তাহলে আমরা কিন্তু এটা বুঝতে পারলাম। কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন? বাবার না কোনো স্যার, না স্যার। না গুড, স্যার, না ফাইন। স্যার, নাই আপাতত আমরা নাই স্যার। নগদ প্রধান জাবেদায় চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এখন নগদ প্রধান জাবেদায় আমাদের সামনে এসে হাজির হয়েছে মুজাম্মিল এন্টারপ্রাইজ লিমিটেড লেনদেনগুলো 2080 সালের মে মাসে একটি নগদ প্রধান জাবেদা। নগদে পণ্য ক্রয় করলে টাকা চলে যাবে আল্লাহু আকবার, ধারে পণ্য ক্রয়, এটা আমাদেরকে আনতে হচ্ছে। নগদে পণ্য ক্রয় এবং ধারে পণ্য ক্রয়, ভাই কাজটা পরে করেন। নগদে আসতেছে, ধারেরটা আসবে না, মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা, সহজ করে। কেন আসবে না? এটা ধারে বিক্রয়। এরপর হচ্ছে শাহাদ এন্টারপ্রাইজকে এত টাকা বার্তা প্রদান করা হলো, এত টাকা বার্তার মাধ্যমে প্রদান করা হচ্ছে, অবশ্যই আসবে। মেশিন ক্রয়, এটা আসবে। নগদেরটা আসবে, ধারেরটা আসবে না। মালিক কর্তৃক কারবার থেকে পণ্য উত্তোলন আসবে, পণ্য উত্তোলনটা আসবে না। কর্মচারী বেতন দেওয়া হয়েছে ১২,০০০ টাকা, এটা আসবে, ওটা আসবে না। তাহলে দেখছি খুব সহজ করে, ক্রয় দেখো ৩০,০০০ টাকা নগদে, তাই নগদে গেছে। বাট্টা নাই। পদে শাওনকে আমরা ১৫,০০০ টাকা, পদীয় শাওন ১৫,০০০ টাকা, তাকে ১০% বাট্টা দিয়েছিল, তাই বাট্টা হচ্ছে ১৫০০, নগদে দেওয়া হয়েছে ১৩,৫০০। মেশিন ২৫,০০০ টাকা কিনেছি, ২৫,০০০ টাকা। উত্তোলন দেখো, উত্তোলন নগদ ৩০,০০০ টাকা, উত্তোলন ৩০,০০০ টাকা, যেহেতু এটা উত্তোলন বানাই সেটা আসছে। এরপরে যাও তুমি, বেতন দিয়েছি, বেতন হয়েছে। এইটা হচ্ছে নগদ প্রদান জাবেদা। এটা শেষ হয়ে গেল। আমরা আরেকটা নগদ প্রদান জাবেদা শিখবো, যেটা আমরা লাস্ট কোশ্চেন। জনাব 2020 সালের এপ্রিল মাসে মহসিনের প্রতিভা লেনদেন, ব্যাংকে 10,000 টাকা একটি হিসাব খোলা হলো, এটা আসবে না। তুমি জানো এটা কন্ট্রা এন্ট্রি, তাই না? ব্যাংকে হিসাব খোলা হচ্ছে বা জমা দেওয়া হচ্ছে, এটা আসবে না, কন্ট্রা এন্ট্রি। কর্মচারী বিগত মাসে বেতন এত টাকা চেকের মাধ্যমে দিয়েছি, আসবে। আসবে। পণ্য ক্রয় করা হলো, শর্ত দিয়েছে, এটা আসবে না, যেহেতু শর্ত থাকলে এটা হচ্ছে ধারে, কন্ডিশন থাকলে এটা ধারে। বিমা সালামি অগ্রিম প্রদান করা হলো, অবশ্যই আসবে। মজুরি বাবদ বকেয়া রয়েছে এত টাকা, আসবে না, কারণ টাকা প্রদান করা হয়নি। ব্যাংকে জমা দেওয়া হলো, এটাও একটা কন্ট্রা এন্ট্রি, সেটা আসবে না। তাহলে ২ এবং মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট, আসবে না। একজন পাওনাদারকে এত টাকা প্রদান করা হয়েছে, তার নিকট ১৬০ টাকা বার্তা পাওয়া গেছে, অবশ্যই আসবে।
ব্যবসায়ের ভাড়া বাবদ এত টাকা প্রদান করা হচ্ছে, আসবে। মালিকের স্কুলের বেতন দেওয়া হয়েছে, এটাও আসবে। চেকের মাধ্যমে পণ্য ক্রয়, এটাও আসবে। তাহলে আমরা জানি সবই আসতেছে, শুধুমাত্র কিছু আছে না। বকেয়া প্রদান দিয়েছি, অন্যান্য দিয়েছি, কারণ এটা ক্রয় না, তাই অন্যান্য চলে যাচ্ছে এবং নগদে চলে যাচ্ছে। অগ্রিম বেতন, সেটাও অন্যান্য করে চলে যাচ্ছে এবং নগদের করে চলে যাচ্ছে। পদীয় বেতনে আমরা দেখলাম পদীয় হিসাবকে 8,000 টাকা দিয়েছি, তাকে নগদ দিয়েছি 7,840 এবং বার্তা পেয়েছি 160 টাকা। এটা খুবই সহজ। ভাড়া আমি তাকে দিয়েছি 1550, 1550, উত্তোলন 900, 900, ক্রয় 9,000, 9,000। এভাবে একটি বিষয় এসেছে বা আসবে। এভাবেই একটি বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আজকে যে অঙ্কগুলো হলো, এর মধ্যে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো, আমি তোমাদের সামনে উপস্থাপন করতে প্রস্তুত। বলো প্রিয় শিক্ষার্থীরা, কোনো কোশ্চেন আছে? কথা বলো না কেন? না স্যার, না স্যার, কোনো কোশ্চেন নাই? আপাতত নাই স্যার। তো নাই? কি কারো কোনো বুঝতেছি কোশ্চেন স্যার, আছে? মোটামুটি বুঝতেছি স্যার। না বুঝতেছো? স্যার, কোনো কোশ্চেন নাই, সহজ কি? স্যার এগুলি। সহজ? গুড। সহজ হলেই সহজ, আমি খুশি হলাম। যাক, ভালো থাকো, সুন্দর থাকো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্টুডেন্টদেরকে আরো আসতে বলতে হবে। হ্যাঁ, তোমরা যে কয়েকজন স্টুডেন্ট আসতেছো, এটা কিন্তু আমার মনে হচ্ছে যথেষ্ট না।